এই সরকারের প্রতিটি লোকের উপরে নিষেধাজ্ঞা আসবে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসছে। আচ্ছা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে দেশ পড়ে গেছে অলরেডি, নাকি পড়তে যাচ্ছে, নাকি নিষেধাজ্ঞা আসবে? বিষয় কি বলতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞাটা তো বজ্রপাত না, যে হঠাৎ করে পতিত হয়, বা ধূমকেতুও না। আন্তর্জাতিক নিষেধাজ্ঞাটা একটা প্রক্রিয়া। তো যে প্রক্রিয়া বা পাইপলাইন, সেই পাইপলাইনে বাংলাদেশ ঢুকে গেছে। এখন এই পাইপলাইন থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, আসলে বের হয়ে আসা যায় না আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পাইপলাইন থেকে, হয়তো একটু দেরি করে দেওয়া যায়, বিলম্বিত করা যায়, আখেরে আমাদের উপরে নিষেধাজ্ঞা আসতেছে। বিএনপি সরকারের জন্য ভয়ঙ্কর বিপদ ধেয়ে আসছে। বিএনপি সেটা বুঝতেছে কি বুঝতেছে না আমি জানি না, কিন্তু ভয়ঙ্কর বিপদ বলতে ভয়ঙ্কর বিপদ। তারেক রহমান সাহেবের ক্ষতি করার জন্য আওয়ামী লীগের প্রয়োজন নেই। আসলে বিষয়টি কি, এবং এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে কি ধরনের বার্তা যাচ্ছে বাংলাদেশ সম্পর্কে? এখন জাতিসংঘের পক্ষ থেকে বা বিভিন্ন ধরনের মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে তো এই ধরনের ইনফরমেশন মাঝে মাঝে আমরা দেখি যে অমুক রাষ্ট্রে জঙ্গিবাদ বিস্তার করছে, অমুক জায়গায় জঙ্গিবাদ উত্থান করছে। কিন্তু এই ধরনের অভিযোগ এলেই কি তাই সেই রাষ্ট্রগুলো বা সংশ্লিষ্ট দেশগুলো নিষেধাজ্ঞার মুখে পড়ে? না, আপনি তো জাতিসংঘের একটি রিপোর্টের ভিত্তিতে তো দেশের সাবেক প্রধানমন্ত্রী সহ অনেকের বিচার করছেন, তাই না? জাতিসংঘের রিপোর্টই তো, আপনি তো সেটা বলছেন এটা একদম বাইবেলের বাণী। তো ওইটা যদি বাইবেলের বাণী হয়, তাহলে এটাও বাইবেলের বাণী। আপনি তো একটা মানবেন অন্যটা মানবেন না, এটা তো হয় না। জাতিসংঘের রিপোর্ট মাত্র, আর কিছুই না। জাতিসংঘ বলে দিচ্ছে যে এখানে 800 না কয়শো লোক মারা গেছে, সেটার ভিত্তিতে আপনি দেশের সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছেন। অথচ যে জাতিসংঘের ভলকার টুর্ক বা আন্তনিও গুতেরেস, এরা তো ইউনূসের বন্ধু। ভলকার তুর্কের বিরুদ্ধে তো অসংখ্য অভিযোগ আছে, অসদাচরণের অভিযোগ। তো এইগুলোও তো হওয়ার পরেও তো আপনি সেই রিপোর্ট নিয়ে নাচতেছেন। আপনি সেই রিপোর্ট নিয়ে দেশের সব থেকে প্রাচীনতম রাজনৈতিক দলকে এবং আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করছেন। তাহলে ওইটা সত্যি হলে এটাও সত্যি, আর যদি এটা মিথ্যা হয় ওইটাও মিথ্যে। এইটা যদি অনুমান নির্ভর হয় আল কায়দা, তাহলে ওইটাও অনুমান নির্ভর। তাহলে পুরো বিচারটাই অনুমান নির্ভর। আপনাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে কোনটা সত্যি। যে স্বরাষ্ট্রমন্ত্রী যে বলেছেন যে এই রিপোর্টটি অনুমান নির্ভর, আমরা ওনার কথাটা মেনে নিব। যদি ওই রিপোর্টটিও অনুমান নির্ভর হয়, যেখানে বলা হয়েছে 800 লোক মারা গেছে, এটা অনুমান নির্ভরিত। জাতিসংঘকে এসে বাংলাদেশে তদন্ত করছে নাকি? ওইখানে ইউরোপের লোকেরা ওনাদেরকে বসিয়ে চা কফি এবং অন্য জিনিস খাইয়ে যে কাগজ ধরিয়ে দিচ্ছে, ওইটাই জাতিসংঘের রিপোর্ট। এইগুলো তো বললে হবে না। তাহলে এখন সরকার একটা হর্নস অফ ডায়ালগ, সরকার একটা হর্নস অফ ডায়লেমাতে পড়ে গেছে, উভয় সংকট। আপনাকে বলতে হবে জাতিসংঘের সবকিছু দৈব বাণী, যা বলে সবই দৈব বাণী। তাহলে তো আল কায়দা আসছে, এটাও দৈব বাণী। এবং শেখ হাসিনাকে যেই রিপোর্টের ভিত্তিতে বিচার করছেন সেটাও দৈব বাণী, সমস্যা নাই। আর যদি বলেন এটা অনুমান নির্ভর, তাহলে ওইটাও অনুমান নির্ভর। এবং এই সালাউদ্দিন সাহেবের এই বক্তব্য আপনি লিখে রাখেন, যখন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারটা আদালতে যাবে, তখন এই রেফারেন্সটাই আসবে যে জাতিসংঘ অনুমান নির্ভর কথা বলে। দেখবেন আপনি এটা আসবে, এই আদালতে বলা হবে ম্যাজিস্ট্রেট কোর্টে, যেটা অনুমান নির্ভর। আপনারা ফেসে যাচ্ছেন, কারণ কি? একটি মিথ্যা যখন আপনারা তৈরি করছেন, সেই মিথ্যা দিয়ে আপনারা এত বড় ঘটনা ঘটাচ্ছেন, তো সেই মিথ্যার বাদে আপনারাই এখন পড়ে গেছেন। এখন যদি আপনারা এই জাতিসংঘকে ডিসক্রেডিট না করতে পারেন, ডিসক্রেডিট মানে তাদের কথাকে উড়িয়ে না দিতে পারেন যে না ওইটাও বাদ, ওইটাও বাদ, ওই রিপোর্টটাও বাদ, নতুন করে তদন্ত হবে, তাহলে বাংলাদেশ বেঁচে গেল। আর যদি ওইটাকে চালু রাখেন, এটাও চালু থাকবে এবং বাংলাদেশের দিকে নিষেধাজ্ঞা ধেয়ে আসছে। যদি তাই হয়, মানে সন্ত্রাস বা জঙ্গি গোষ্ঠীর তো নানান ধরনের উদ্দেশ্য থাকে, এক এক দেশে এক এক ভাবে তারা বিস্তার লাভ করে। বাংলাদেশে আহ কথিত ধর্মীয় জঙ্গিবাদী গোষ্ঠী তাদের একটা লক্ষ্য থাকতে পারে, কিন্তু তাদের সঙ্গে রাজনৈতিকভাবে বিশেষ গোষ্ঠীর সম্পর্কটা কি, কারা খেলছে? জঙ্গি গোষ্ঠীদের মোটা দাগে সব জঙ্গি গোষ্ঠীর লক্ষ্য হলো খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা। আর সেখানে রাজনৈতিক দল যদি বলেন আপনি জামাত ইসলামী, এরা কিন্তু মুসলিম ব্রাদারহুড থেকে জন্ম নেয়া, এবং মুসলিম ব্রাদারহুড কিন্তু ওই একই খেলাফত রাষ্ট্র, মানে অনেকটা ওই যে হিজবুত তাহরীরদের যেটা একই রকম।
তো জামাতে ইসলামী তো অরিজিনালি গণতন্ত্রে বিশ্বাস করে না। ওরা তো আল্লাহর আইন নামে বলতে যেটা বোঝায় সেটা খেলাফত রাষ্ট্র। তো জামাত খেলাফত রাষ্ট্র চায়, হিজবুত তাহরীর খেলাফত রাষ্ট্র চায়, জঙ্গিরাও খেলাফত রাষ্ট্র চায়। এখন আপনি বুঝে নিন যে জঙ্গিদের সহযোগী শক্তি এখানে কারা। বিএনপি তো খেলাফত রাষ্ট্র চায় না, আওয়ামী লীগ তো চাওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে যারা বাংলাদেশকে খেলাফত রাষ্ট্র বানাবে, যেই খেলাফত রাষ্ট্রে এমনকি তারেক রহমান সাহেবের রাজনীতি করার কোনো অধিকার থাকবে না। মানে একদম সহজ করে বলি, যে আগে 2024 প্রক্রিয়া শুরু হয়েছে, জি। সেটাকে এখন সার্জিক্যাল ফর্মে নিয়ে যাওয়া হয়েছে। এই জঙ্গি গোষ্ঠীর তৎপরতার মাধ্যমে যদি খেলাফত প্রতিষ্ঠা করে, শুধু -2 না, মাইনাস ডেমোক্রেসি, বাংলাদেশের গণতন্ত্র থাকবে না, বাংলাদেশে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এবং যেটা রেজেপ তাইয়েপ এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট, উনি চান, আমরা সেই পথে হাঁটছি। সরকার কি তাহলে আসলে হাত পা গুটিয়ে বসে আছে আপনার মনে হয়? মাঝে মাঝে তো ধরা হচ্ছে জঙ্গি নেই, তারপরও বলা হচ্ছে যে অমুকে জেএমবির সাথে সম্পৃক্ত ছিল, অমুক ওই সংগঠনের সঙ্গে জড়িত ছিল। তো আহ সরকার কাজ কি করছে না আপনার মনে হয়? সরকার বলতে যদি একটা দেহ বুঝি, এই দেহটার মাথা কোথায় আমরা তো খুঁজে পাই না ভাই। আসলে যে দেশ কে চালাচ্ছে আমরা কি জানি? যে পররাষ্ট্রনীতি যদি আপনি বলেন, তো দেখা যায় পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত একজন ব্যক্তি নিচ্ছে, একজন ব্যক্তি মাত্র। সেখানে তো প্রধানমন্ত্রীর কোনো কিছু আছে বলে মনে হয় না। সরকার বলে কোনো কিছু নাই। এখানে একটা খিচুড়ি অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন খিচুড়ি, মানে এখানে চাল ডাল অনেক কিছু আছে। তো এরা কখন কি করছে বুঝতে পারছে না। কিছুদিন আগে দেখলে বোমা উদ্ধার হলো, এখন আবার বোমা উদ্ধার বন্ধ হয়ে গেছে। আপনার কি মনে হয় যে ওই জঙ্গিরা তাহলে সব প্রেসার কুকার বুড়িগঙ্গাতে ফেলে দিয়েছে? এটা ফেলে নাই তো। তো এখন ওনারা কনফিউজ কি করতে হবে, কারণ ওনারা জানেনই না যে ওনারা সরি, ওনারা জানেনই না যে ওনারা একটি জ্বলন্ত চিতার উপর দাঁড়িয়ে আছেন। এইটা ওনারা উপলব্ধি করতে পারছেন না। যখন পারবেন তখন অনেক দেরি হয়ে যাবে। এটাই হলো আসল কথা। এখন যে হুমকিটা দেওয়া হলো 3 দূতাবাস, জাপানি দূতাবাস, দেখুন, দূতাবাস তো এই মুহূর্তে বাংলাদেশের 1 নম্বর শত্রু যদি বলেন, শত্রু, তাহলে তো ভারতীয় দূতাবাস হুম, হুম। বা আমেরিকান দূতাবাস। তাদেরকে কিন্তু হুমকি দেওয়া হয়েছে কি হয় নাই আমরা তো জানি না। তো এই ঘটনাটা কখন ঘটানো হচ্ছে, যখন পাকিস্তান বাংলাদেশকে কথিত মক্কা চুক্তির নামে, পাকিস্তান আর তুরস্কের যে সামরিক জোট, এখানে যখন বাংলাদেশকে ঢোকাচ্ছে, তখন ওই সমস্ত ঘটনা থেকে, বা এই যে ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর বাতিল হওয়া ভারত সফর নিয়ে যে সমস্ত তর্ক এবং বিতর্ক, এই সবকিছু থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য এই ঘটনাটা ঘটানো হয়ে থাকতে পারে। তাহলে এই ঘটনা যদি পাকিস্তান না ঘটিয়ে থাকে, তাহলে কে ঘটালো? তাহলে তারাই ঘটিয়েছে যারা এই ভারত সফরের বিষয়টা বা মক্কা চুক্তির বিষয়টাকে ধামা চাপা দিতে চাচ্ছে। এই সরকার আমাদের গোটা জাতিকে, দেশকে মহা বিপদের দিকে নিয়ে যাচ্ছে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে এই সমস্ত জিনিস নিয়ে যে ফাজলামো হচ্ছে, দূতাবাসে হামলার হুমকি, আমি তো আপনাকে বলছি দায়িত্ব নিয়ে যে আরো কিছু গুরুত্বপূর্ণ দেশের দূতাবাসে একই হুমকি দেওয়া হয়েছে। এবং যেহেতু আহ, তারা কেন সরকারকে ইনফর্ম করছে না? তারা কেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইনফর্ম করছে না? ওরা তো জানে যে এদেরকে ইনফর্ম করে কোনো লাভ নেই, কারণ এরা এটাকে ধামাচাপা দিবে। যার জন্য ওই দূতাবাসগুলোর একটি, আমি নাম বলতে পারবো না, বলবো না, সে অবশ্যই পশ্চিমা দূতাবাস, তারা ফর্মালি কিছু তো তাদেরকে করতেই হবে। তারা তো বাংলাদেশে তাদের কার্যক্রম চালাবে, কিন্তু বাংলাদেশ আমি গভর্নমেন্টকে তো অবরোধ করতে হবে। একটা উত্তর দেই, তারা সরকারকে না জানিয়ে তাদের দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে বা ইনভলভ করেছে এটাকে তদন্ত করার জন্য, যাতে ওরা যখন ইনফর্ম করবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে, তখন যেন আবার ওই আরেকটা জজ মিয়া নাটক না বানানো যায়। ওরা আচ্ছা। তথ্য প্রমাণ সহ, মানে আপনিও জানেন যে ইমেইল আপনি যদি ভিপিএন ও ব্যবহার করেন, সেটাও কিন্তু ফরেনসিকে ধরা পড়ে যাবে যে ইমেইলটা কোথা থেকে পাঠানো হলো। তো টিভি যে বলছে এটা চাঁদাবাজির হুমকি, বিকাশের লোক ধরেছে,
তো ইমেলটা কোথা থেকে আসছে সেটা বার করুক, আমরাও দেখতে চাই। এবং দেখুন কি চমৎকার একটা বিবৃতি, ওরা বলছে চাঁদাবাজির হুমকি বিকাশ নাম্বার দিয়েছে, আপনি গণমাধ্যমে দেখবেন বিকাশের কিছু নিরীহ লোককে নাম দেওয়া হয়েছে, ওরা এসব জানেই না, পুলিশ বলছে। আরে বাংলাদেশের পুলিশ উল্টা বলে যে বিকাশের লোক ওই সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত, এটা না বলে কি বলছে নিরীহ লোকদের নাম দিয়েছে, ওরা জানেই না। তার মানে পুলিশ তো আসলে ওই যে চাঁদাবাদী তথ্যটা উপস্থাপন করে সেইখানে যে বিকাশ ইত্যাদি গল্প ফাঁপছে, সেটার কারণে যেন আরো কিছু লোককে ধরতে না হয়, আগেই তাদেরকে দায় মুক্তি দিচ্ছে যে এরা কিছু জানে না, এরা নিরীহ। পুরো ঘটনাটা আমি আপনাকে বলছি যে এই জঙ্গি হামলা নিয়ে যে খেলাধুলা শুরু হয়েছে, এটা পরিণতি ভালো না। স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের এই প্রতিবেদনকে ডিনাই করেছেন এবং বলেছেন যে এটি গুরুত্বের সহকারে নেওয়ার কিছু নেই। আমার প্রশ্ন হচ্ছে যে কেন সরকার এটি হাইড করার চেষ্টা করছে? যদি হাইড করে থাকে তাহলে কেন হাইড করার চেষ্টা করছে? এবং আমি আপনার সঙ্গে মানে এই প্রশ্নের সঙ্গে একটি বিষয় জুড়ে দিতে চাই। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি রোববার একটি মন্তব্য করেছেন যে 24শে আন্দোলন ফাইনাল যুদ্ধ ছিল না, ওটা ছিল রিহার্সেল, সামনে আরো অনেক বড় যুদ্ধ। 24শে আন্দোলনকে ঘিরে কি হয়েছে, কারা প্লট নির্মাণ করেছিল, কোন ধরনের তৃতীয় পক্ষ এখানে ক্লিন মিশনে জড়িত ছিল, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বা কতটুকু করেছে আওয়ামী লীগ সরকারের, এগুলো আস্তে আস্তে সব ক্লিয়ার হচ্ছে। জামাতে আমিরের এই বক্তব্যের সঙ্গে আপনি কোনো কিছু কোনো ইঙ্গিত পান কিনা আগামী দিনের রাজনীতি নিয়ে? আপনার এই প্রশ্নের দুটো উত্তর। তো উনি বলেছেন যে জাতিসংঘের এই রিপোর্টটি অনুমান নির্ভর এবং এটা সরকার আমলে নিচ্ছে না। তো এটা ওনাকে আমি বিনয়ের সাথে জানতে চাইবো যে এই রিপোর্টটা অনুমান নির্ভর, আর যখন জাতিসংঘ বললো 800 কতজন মারা গেছে, ওইটা একদম সলিড, ওইটা দিয়ে মামলা করা যাবে, সাজা দেওয়া যাবে। আপনাদের পক্ষে যেটা যায় সেইটা হলো একদম মানে কোরআনের বাণী, বাইবেলের বাণী, আর যেটা পক্ষে গেল না সেটা অনুমান নির্ভর। এক। দ্বিতীয়, আপনার যে প্রশ্নের উত্তর, দেখুন জামাত আর এনসিপি, শফিকুর রহমান সাহেব বা আসিফ, যে ওই যে এনসিপির একজন আছে আসিফ, কি যেন আসিফ মাহমুদ, এরা তো আসলে একই। সেই তো বলেইছিলেন, জি, বলেইছিলেন যে 24শে সেই অভ্যুত্থান যদি ব্যর্থ হতো, ওনাদের সশস্ত্র আন্দোলনের বা সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল। উনি তার মিথ্যা কথা বলেননি, ওনার তো প্রস্তুতি ছিল, অস্ত্র তো পাকিস্তান থেকে এসেছে, স্নাইপার রাইফেল গুলা কারা এনেছে, কারা স্নাইপার চালিয়েছে, এগুলো আমরা জানি, একদিন আসবে সামনে। এখন জনাব শফিকুর রহমান যে কথা বলেছেন, এখানে কিন্তু জনাবটা আমি ইচ্ছা করে ব্যবহার করছি, কারণ এরা সবাই গুণীমানী মানুষ তো ভাই, আমরা হলাম বাঙালি জাতি, আমাদের কোনো দাম নাই। তো উনি যখন বলেছেন যুদ্ধ হবে, আসলে যুদ্ধের প্রস্তুতি চলছে। সেই যুদ্ধের প্রস্তুতি স্বরূপ আল কায়দা প্রবেশ করেছে, সেই যুদ্ধের প্রস্তুতি স্বরূপ দূতাবাসে জঙ্গি হামলার হুমকি দেওয়া হচ্ছে, সেই যুদ্ধের প্রস্তুতি স্বরূপ পুলিশ বলছে এটা চাঁদাবাজির ঘটনা, মেটিকুলাস ডিজাইন, আরেকটি মেটিকুলাস ডিজাইন চলছে। জামাত তো একদম মানে তাদের তো তৈরি ফলের থালটা বিএনপি কেড়ে নিয়েছে। 2026 সালের 12 ফেব্রুয়ারি তো জামাত নিশ্চিত ছিল ক্ষমতায় আসবে, এবং জামাত এখন নিশ্চিত যে নির্বাচন দিলে জামাতের 300 আসনে হয়তো 290টা আসনই তারা পাবে, এটা তারা মনে করে। কাজেই এখন যেহেতু নির্বাচন আর দেওয়ার সুযোগ নাই, আপনি নিশ্চিত থাকুন যে শফিকুর রহমান সাহেবের কথাটাকে আপনি একেবারেই কথার কথা ধরেন না। আর শফিকুর রহমান সাহেব সাধারণত কথার কথা বলেনও না, যেমন বলেছিলেন কর্মজীবী নারীরা প্রস্টিটিউট, বেশ্যা, পতিতা, এটা উনি একদম ওনার হৃদয়ে যে কথাটা সেটাই উনি বলেছেন, উনি কোনো ভনিতা করে কিছু বলেন না। তো এটাও উনি ভনিতা করেননি, যুদ্ধ হবে, যুদ্ধের প্রস্তুতি তারা নিচ্ছেন, কিন্তু বিএনপি এই যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে অবগত নয়। আর বিএনপির ভিতরে জামাতের অসংখ্য এজেন্ট ঢুকে গেছে, বিএনপির ভিতর পাকিস্তানের বিপুল এজেন্ট ঢুকে গেছে, তারা সবাই মিলে তারেক রহমান সাহেবকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে সেটা যেদিন যেই দিনটা আসবে তারেক রহমান সাহেব বুঝবেন যে উনি কাদের সঙ্গে বসবাস করেছেন,